মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লব বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকলো ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকলো ভাঙা। তারা কি ফিরিবে তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভী। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভী। সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মাল্যখানি। বিজয় লক্ষ্মী দেবে তাদের গলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকলো ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকলো ভাঙা। তারা কি ফিরিবে তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। প্রণাম জানাই তাদের যারা ফাঁসির মঞ্চে গেয়ে গেল বারবার জীবনের জয়গান। জীবনকে যারা একান্ত অবহেলে তর্পণ করে গেল পরাধীনে দেশমাতৃকার পাষাণ বেদিমূলে। বুক ভরা স্বাধীনতার আশা ও আকাঙ্ক্ষা নিয়ে আবার নতুন দিনের নতুন ইতিহাস রচনা হবে, সেই আশায় উল্টে যাই পুরাতন ইতিবৃত্তের পাতাগুলি। কে কোথায় আছো শহীদ ভগীরথীর মতো আমরা মুক্তির শঙ্খ বাজিয়ে যাব। তোমরা আবার এসো ফিরে স্বর্গ হতে জাহ্নবী ধারার মতো কলোচ্ছ্বাসে। ধৈর্যটি জটা জাল আমাদের নেই, আছে আমাদের বুকের ভিতর নিভৃত আসন। ঘরে জ্বালাবো পঞ্চপ্রদীপ তোমাদেরই আহ্বানে, তোমাদেরই মঙ্গল কামনায়। এসো মুক্তি সাধক ফিরে এসো। সে আর ফিরে আসেনি, জানি আসবেও না কোনোদিন। কত খুঁজেছি তাকে এই পৃথিবীর জনারণ্যের পথে পথে, গ্রামে শহরে স্টেশনে স্টিমার ঘাটে, কিন্তু আর তার দেখা পাইনি। জানি পাবও না আর কোনোদিন এ জীবনে তার দেখা। তবু কই মন তো বোঝে না, তাই আজও খুঁজে খুঁজে ফিরি তাকে। মানিকতলার বোমা মামলায় শ্রী অরবিন্দ হতে শুরু করে উপেন বানুর্জি, কানাইলাল, উল্লাসকর, সত্যেন, নরেন, গোসাই অনেকেই ধরা পড়েছে। আলিপুর জেলে সব বন্দী, আদালতে বিচার চলছে। বিশ্বাসঘাতক নরেন গোসাই রাজসাক্ষী হয়েছে। এমন সময় হঠাৎ একদিন শোনা গেল পেটের ব্যথায় নাকি কানাইলাল
অত্যন্ত কাতর হয়ে পড়েছে। তারপরে অগ্নিশিখার মতো চারিদিকে সেই বার্তা ছড়িয়ে পড়ল। বিশ্বাসঘাতকের চরম পুরস্কার মিলেছে। কানাইয়ের গুলিতে নরেন্দ্রর মৃত্যু ঘটেছে। যথাসময়ে কানাইয়ের ফাঁসির হুকুম হয়ে গেল। সে 1908 সালের কথা। কলিকাতার চারিদিকে তখন ধরপাকড় চলছে। মফস্বল কলেজের 2য় বার্ষিকীর শ্রেণীর ছাত্র আমরা। গ্রীষ্মের লম্বা ছুটি, হোস্টেল প্রায় খালি। আমরা 2-4 জন ছাত্র মাত্র হোস্টেলে পড়ে আছি। সারাটা বছর পড়িনি, ফাঁকি দিয়ে কাটিয়েছি। আসন্ন পরীক্ষার দুর্ভাবনা, তাই বাড়ি যাইনি। সকালেই সেদিন বৈশাখের রৌদ্রতপ্ত পিঙ্গল আকাশ মেঘে মেঘে কালো হয়ে গেল। সন্ধ্যার অল্প পরেই শুরু হলো প্রচণ্ড কালবৈশাখী ঝড়, মুষলধারে বৃষ্টি। সমস্ত পৃথিবী ওলট পালট হয়ে যাচ্ছে, বুঝি রসা তলে যায়। জানালা দরজা বন্ধ করে হ্যারিকেন বাতিটা জ্বালিয়ে একখানা পড়ার বই নিয়ে পড়বার বৃথা চেষ্টা করছি। এমন সময় হঠাৎ মনে হলো কি যেন বন্ধ দরজার গায়ে মুহুর মুহুর করাঘাত করছে। প্রথমে ভেবেছিলাম বুঝি বাতাসেরই শব্দ। শেষটায় কান পেতে শুনে মনে হলো না, স্পষ্ট বিভিন্ন দরজার গায়ে ধাক্কা দিচ্ছে। উঠে গিয়ে দরজার কপাটটা খুলে দিতেই এক ঝলক ঝোড়ো হাওয়া ও বৃষ্টির জলের সঙ্গে কে যেন একজন এক প্রকার আমাকে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে এসে ঢুকল। সঙ্গে সঙ্গে সেই প্রচণ্ড জল ও হাওয়ার ঝাপটায় ধপ করে হারিকেনের আলোটা নিভে গিয়ে নিমিষে নিশ্ছিদ্র আধারে ঘরটা পড়ে গেল। আমি থমকে দাঁড়িয়ে এলাম। বুঝতে পেরেছি একজনকে ঘরে ঢুকলো, কিন্তু কেমন যেন একটা অহেতুক ভয়ে শরীরটা আমার রোমাঞ্চিত হয়ে উঠল। গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। হঠাৎ এমন সময় অন্ধকার হতে কার গলার স্বর শোনা গেল। ঘরের আলোটা নিভে গেছে। আগে দরজাটা বন্ধ করে দিন, আলোটা জ্বালতে পারবেন, দেশালাই আছে তো। কিন্তু তবু আমার গলা দিয়ে যেন কোনো স্বর বেরোতে চাইছে না। আবার অন্ধকার পূর্বের গলার স্বর শোনা গেল, মিষ্টি একটু হাসি। ভয় পেলেন নাকি? ভয় নেই, আমিও আপনাদের মতো একজন মানুষ। আলোটা জ্বেলে দেখুন না, সত্যি বলছি আমি ভূত নই, মানুষ। আবার সেই মিষ্টি হাসির শব্দ, অন্ধকারে যেন মৃদু শ্রেতারের মিষ্টির ঝঙ্কা। এত মিষ্টি সঙ্গীতময় গলার স্বর যে কোনো মানুষের হতে পারে এই ধারণা আমার ছিল না। ক্রমে মনের আশঙ্কাটা কেটে গেল। পূর্বের সাহস আবার ফিরে এলো। টেবিলের উপর ম্যাচ বাক্সটা ছিল। অন্ধকারে এগিয়ে গিয়ে সেটা খুঁজতে লাগলাম। খোলা দরজার পথে হু হু করে বৃষ্টি কণাভাই ঠান্ডা হাওয়া এসে ঘরের মধ্যে প্রবেশ করছে। এই যে দেশালাইটা পাওয়া গেছে। ফস করে একটা কাঠি জ্বালবার সঙ্গে সঙ্গে কাঠিটা হাওয়ায় মিলে গেল। আগে দরজাটা বন্ধ করে দিন, নইলে তো আলো জ্বালতে পারবেন না। কাপড় বন্ধ করে আলোটা আবার জ্বালালাম। সামনেই দাঁড়িয়ে একটি 24-25 বৎসরের যুবক। বালকোচা এঁটে ধুতি পরা, গায়ে খদ্দরের হাফ শার্ট, বৃষ্টির জলে জামা কাপড় ভিজে সব করছে। মাথার জলসিক্ত লম্বা লম্বা চুল কপালের উপরে সে ছাপিয়ে পড়েছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি। কতদিন ক্ষৌর কার্য হয় নাই এই জানে। চোখে সোনার ফ্রেমের বাঁধানো চশমা। একহারা শরীরের গঠন, খালি পা, জল কাদা মাখা। মনে হলো যেন চেনা চেনা মুখখানি, তবে মনে করতে পারছি না কোথায় কখন এই মুখখানি দেখেছি। যুবক স্মিতভাবে বললে, দেখছেন কি চেয়ে চেয়ে? একটা শুকনো ধুতি দিতে পারেন? বড্ড ভিজেছি। তাড়াতাড়ি একটা পাট ভাঙা ধুতি ও গামছা এনে দিলাম। যুবক চটপট ভিজে জামা কাপড় ছিঁড়ে নিকলে সেগুলো মেলে দিল। এটা হোস্টেল তো? হ্যাঁ। গ্রীষ্মের বন্ধে সব বুঝি বাড়ি গেছে? হ্যাঁ। রাত্রি কয়টা হলো বলতে পারেন? টেবিলের উপর হাত ঘড়ি ছিল, দেখে বললাম রাত্রি 7:45।
ভাগ্যের সন্ধে হতে না হতেই বৃষ্টি নেমেছিল, নইলে আরও কতক্ষণ যে অন্ধকারের আশায় নদীর ধারে কচু বনের মধ্যে মশার কামড় খেতে হতো কি জানি। যুবকটি যেন অত্যন্ত সপ্রতিভ, এতটুকু সংকোচের বালাই নেই। বসুন না, দাঁড়িয়েছেন কেন? আমি বললাম। 2 দিন দিনে রাতে ক্রমাগত হেঁটে হেঁটে পা হাত কোমর যেন টনটন করছে। হঠাৎ এমন সময় যুবকের পায়ের দিকে নজর করতে চমকে উঠলাম। রক্তে পায়ের পাতাটা যেন ভেসে যাচ্ছে। ও কি, আপনার পায়ে অত রক্ত কিসের? দাঁড়ান, আমার কাছে আয়োডিন আছে, ওষুধ লাগিয়ে বেঁধে দিচ্ছি। স্নিগ্ধ জ্যোৎস্নার মতো যুবকের হাসিটি। যুবক হাসলেন। ব্যস্ত হবেন না, ওষুধের কোনো প্রয়োজন হবে না, একটু ন্যাকড়ায় বেঁধিন না, বেঁধে নিই। কিন্তু কত রক্ত! নিশ্চয়ই খুব বেশি হয়েছে যখন। ও কালো রক্ত, যত বের হয়ে যায় শরীর থেকে ততই ভালো, ও বিষ। কিন্তু আমি ছাড়লাম না। তখনই পাশের সেলফ থেকে আয়োডিনের শিশি, ন্যাকড়া ও 1 মগ জল নিয়ে এলাম। এখানে আসার সময় অন্ধকারে একটা পাথরে ঠোক্কর খেয়েছিলাম, তখনই বোধ হয় কেটে গেছে। না না, ওকে দিন আমার হাতে, আমি বেঁধে নিতে পারবো। কিছুতেই যুবক আমাকে পা বাঁধতে দিল না, নিজেই বেঁধে নিল। আপনার নামটি জানতে পারি কি? যুবক আমায় প্রশ্ন করলে। সমর চৌধুরী। সমর? সংগ্রাম, বেশ নামটি আপনার। আমার নাম কি জানেন? ক্যাবলাচরণ। বলে যুবক হেসে উঠল, সেই সেতারের শব্দের মতন মিষ্টি হাসি। বাইরে অবিশ্রাম ঝড় বৃষ্টির শব্দ। একটা দৈত্য যেন বাঁধন ছিঁড়ে ক্রুদ্ধ গর্জনে সমস্ত পৃথিবী তোলপাড় করে ফিরছে। সমরবাবু, বলুন, আপনাদের হোস্টেলে নিশ্চয়ই এখনো খাওয়ার পার চুকে যায়নি? না। আমার একটু খাবার ব্যবস্থা হতে পারে কি? নিশ্চয়ই, দাঁড়ান, আমি ঠাকুরকে বলে আসি। যদি কিছু না মনে করেন তবে একটা অনুরোধ জানাই। বলুন। আমি কিন্তু আপনার এ ঘরে বসেই খেতে চাই। বেশ তো, সে ব্যবস্থা হবে। কারো অসুবিধা হবে না তো? না, অসুবিধা কি? রান্নাঘরে গিয়ে ঠাকুরকে ঘরেই দুজনার মতো খাবার দিয়ে যেতে বলে এলাম। বৃষ্টিটা থেমে এসেছে এতক্ষণে। ঠাকুর ভাত দিয়ে গেছে। দুইজনে খেতে বসতে যাব এমন সময় বারান্দায় 4-5 জোড়া জুতোর শব্দ শোনা গেল। আমার পাশের ঘরেই হোস্টেলের সুপারিনটেনডেন্ট অধ্যাপক রায় থাকেন। হঠাৎ কার গলা শুনতে পেলাম। শ্রীধর চৌকিদার বৃষ্টির মধ্যে একটা লোককে এই হোস্টেলের বাড়ির দিকে ছুটে অন্ধকারে পালিয়ে আসতে দেখেছে। আর গতকালই সংবাদ পেয়েছি মহাপ্রভু এদিকে পালিয়ে এসেছেন। বলেন কি দারোগা সাহেব? কিন্তু দিয়ে আজ আর কাজ কি মশাই? চলুন হোস্টেল বাড়িটা চুপি চুপি খুঁজে দেখা যাক। পালাবে কোথায়? সমরবাবু, চেয়ে দেখি কি এক দৃঢ় সংকল্পে যুবকের মুখটি যেন পাথরের মতো কঠিন হয়ে উঠেছে। ওই দরজাটা ছাড়া আপনার ঘর হতে আর বেরোবার কোনো পথ নেই? কেন? বিস্মিত আমি প্রশ্ন করি। শীঘ্র বলুন, এখনই আমায় যেতে হবে। কোথায়? তা তো জানি না, যেখানেই হোক এখান থেকে এই মুহূর্তে চলে যেতে হবে। বলুন শীঘ্র, আর সময় নেই। সে কি, আপনার যে ভাত দেওয়া হয়েছে আপনি খাবেন না? কই আর খেলাম, দেখছি ভগবান এখনো ভাত মাপাননি। দারোগা সাহেবের কণ্ঠস্বর আবার শোনা গেল। মশাই, হতচ্ছাড়া ছোকরা আমার নাকালের অ্যাক্সেস করে ছাড়লে। আজ 2 দিন থেকে ঘোড়দৌড় করে নিয়ে বেড়াচ্ছে কেবল। কি ধাতু দিয়েছে তৈরি! এদের না আছে চোখে নিদ্রা, না আছে পেটে ক্ষুধা। ভাবি বাংলাদেশে এ ধরনের আর কতগুলো ছেলে আছে।
পিছনের বাগানের দরজাটা দিয়ে চুপি চুপি তাকে বের করে দিলাম। বর্ষণ ক্ষান্ত রজনী, নিশ্ছিদ্র আধার মিলিয়ে গেল। সেই নিশীথ অন্ধকারে হঠাৎ যেমন এসেছিল তেমনি হঠাৎই চলে গেল। বলেছিল 2 দিন অনাহারে আছে, চোখেও ঘুম নেই, 2 দিন, অথচ সামনে বাড়া ভাত ফেলে চলে গেল। ঘরের দরজায় করাঘাত শোনা গেল। তাড়াতাড়ি একটা ভাতের থালা ও ভিজে জামা কাপড়গুলো লুকিয়ে ফেলে দরজাটা খুলে দিলাম। সামনেই দাঁড়িয়ে সুপারিনটেন্ডেন্ট অধ্যাপক রায় ও থানার দারোগা কামাখ্যা বাবু। এ কি স্যার? হ্যাঁ, দারোগা সাহেব আমাদের হোস্টেল সার্চ করতে এসেছেন। হোস্টেল সার্চ করতে? কেন? বিপ্লবী ফেরারি শঙ্কর সেন নাকি গৌহাটি থেকে হাঁটা পথে এদিকেই পালিয়ে এসেছে। সে কি? আর বলো কেন বাবা, ছেলে তো নয়, যেন বন্দুকের গুলি। আসাম থেকে সারাটা বাংলাদেশ তছনছ করে দেখা হলো তার খোঁজে, অথচ তার দেখা নেই। কি সাংঘাতিক চিজ! শোনা যায় কোমরে একটা বেল্টের সঙ্গে নাকি সর্বদা 2 জোড়া লোডেড রিভলভার ঝোলানো থাকে। হ্যাঁ, মনে পড়ছে বটে, সংবাদপত্রে কিছুদিন আগে শঙ্কর সেনের চেহারা বের হয়েছিল। ফেরারি বিপ্লবী কোনো এক সাদা চামড়ার ম্যাজিস্ট্রেটকে হত্যা করে পালিয়ে বেড়াচ্ছে। দারোগা সাহেব একসময় সমগ্র হোস্টেলটি ও তার আশপাশ তন্ন তন্ন করে খুঁজে হতাশ হয়ে ফিরে গেলেন। সে রাত্রে মুখে আহার রুচল না। আবার অন্ধকার করে বৃষ্টি নামলো। খোলা জানালাটার সামনে এসে দাঁড়ালাম। মেঘ গর্জন করছে, হাওয়া বইছে। শঙ্কর সেন, বিপ্লবী শঙ্কর সেন। এই ঝড় জলের রাত্রে 2 দিনের অনাহারে মুখের গ্রাস ফেলে রেখে কোথায় গেলে? দেশকে স্বাধীন করবার ব্রত নিয়েছ বলেই কি তোমাদের ক্ষুধার অন্ন জোটে না? চোখে নিদ্রা আসতে পারে না? পথে ঘাটে জঙ্গলে ছুটে বেড়াও। হে অনাদিকালের শাশ্বত মৃত্যুঞ্জয়ী মুক্তিকামী স্বাধীনতা সংগ্রামের সৈনিক, তোমাদের প্রণাম জানাই। আজিও তোমাদের পথ চেয়ে আছি, দুয়ার বন্ধ করিনি। তুমি আবার একদিন ফিরে আসবে এই আশায়। এসো, ফিরে এসো হে মুক্তি সংগ্রামের অগ্রদূত। সেই দিন তোমায় দূর হতে যে প্রণাম জানিয়েছিলাম, সেই প্রণাম আমার গ্রহণ করেছো কিনা শুধু ওইটুকু বলে যাও। প্রতীক্ষার আমার অবসান হোক, গ্রহণ করো আমার প্রণাম। শাশ্বত মৃত্যুঞ্জয়ী বীর বিপ্লবীদের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমাদের গল্প পাঠের আসর শেষ করলাম। কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাচ্ছেন তো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে গল্প মালিকার পাশে থাকছেন। এতক্ষণ গল্প পাঠে ছিলাম আমি সারদা, আর আমার সাথে ছিলেন গল্প মালিকার বন্ধুরা। আবার পরবর্তী ভিডিওতে আমাদের দেখা হচ্ছে।